আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী সরকারের দুর্নীতি ও বেগমপাড়া। আওয়ামী লীগ সরকার তাদের ইশতেহারে এবং নেতাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা ঘোষণা করে আসলেও গত ৩ মেয়াদে এ দলের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ উঠেছে চরমভাবে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া তৈরি করার মতো খবর এসেছে গণমাধ্যমে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪,০০০ কোটি টাকা পাচার হয়েছে। সেই হিসেবে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ১০ লাখ কোটি টাকা। এবারে জানাবো ছাত্র জনতার উপর গুলির হুকুমদাতাদের ধরা হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলির হুকুমদাতাদের বের করে ধরা হবে। দেশে ও বিদেশে তদন্ত করা হবে, কার কি ভূমিকা তা তদন্ত করা হবে। জানাবো সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন বিচারপতির। রোববার তিনি সুপ্রিম কোর্টের নিজের দপ্তরে গিয়েছেন। এ সময় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন। এর আগে এদিন দুপুর ১:১টার দিকে শপথ গ্রহণ করেন তিনি। এবারে থাকছে আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাবার পর প্রথমবার মুখ খুলেছেন হাসিনা। তার সরকার পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা। গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, কী বার্তা দিলেন শেখ হাসিনা জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব, চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি রাজনীতিক না, যা বলবো তাই করব, আমি কাউকে পরোয়া করি না। রোববার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি, লাভবান হবে চীন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির সূচনা হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়াতে পারে চীন। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বেগমপাড়া। আওয়ামী লীগ সরকারও তাদের ইশতেহারে ও নেতাকর্মীদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা ঘোষণা করে আসলেও গত ৩ মেয়াদে এ দলের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া তৈরি করার মতো খবর এসেছে গণমাধ্যমে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা পাচার হয়েছে। সেই হিসেবে ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ১০ লাখ কোটি টাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থে কানাডায় বেগমপাড়ায় তৈরি হওয়ার মতো খবর সামনে এসেছে। অনেক মন্ত্রী, এমপি, সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি করেছে, বিনিয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অনেক সরকারি সাবেক কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরির খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সরকারি অফিসে ঘুষ দেওয়া যেন স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রীর বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনিয়োগ স্কিমে অন্য দেশে নাগরিকত্ব নেবার মতো অভিযোগ উঠেছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এত দুর্নীতি হয়েছে যা আগে কখনো মানুষ দেখেনি। দুর্নীতি নিয়ে মানুষের ভয়, চক্ষুলজ্জাও উঠে গিয়েছিল। এসবের মধ্যে দিয়ে তারা যে বিত্ত অর্জন করেছে তা পাচার করে দিয়েছে।
যেখানে মানুষ কষ্টে জীবনযাপন করছে সেখানে নেতা মন্ত্রীদের বিদেশে অঢল সম্পদের তথ্য মানুষকে বিরক্ত আর ক্ষুব্ধ করেছে। বেতনের তুলনায় দুর্নীতির সুযোগ থাকার জন্য সরকারি চাকুরি এত লোভনীয় হয়ে উঠেছে যে চতুর্থ শ্রেণীর চাকুরির পেছনে মানুষ লাখ লাখ টাকা ঘুষ দেবার জন্য প্রস্তুত থেকেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, মানুষ ভালো চাকরি পেতে চেয়েছে যাতে তারা অর্থনৈতিকভাবে নিরাপদ থাকতে পারে। আগে প্রাইভেট সেক্টরে অনেক ভালো চাকরি ছিল, সেই সুযোগ সংকুচিত হয়ে গেছে, ফলে তারা সবাই সরকারি চাকুরি পেতে চাইছিল। কিন্তু সেই চাকুরির প্রতিযোগিতার ক্ষেত্রে তারা নানা ধরনের অনিয়মের মুখোমুখি হয়েছে। ছাত্র জনতার উপর গুলির হুমকিদাতাদের ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলির হুকুমদাতাদের বের করে ধরা হবে, দেশে ও বিদেশে তদন্ত করা হবে, কার কী ভূমিকা তা তদন্ত করা হবে। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, হুকুমদাতাদের বের করতে হবে কারা পুলিশকে এরকমভাবে ব্যবহার করেছে, যা হয়েছে তদন্ত হবে, হুকুমদাতাদের বেশি ধরা হবে। আপনি হুকুম দিয়ে ছেলেপেলেদের মারবেন, জনগণ মারবেন, আবার আসেন দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে এবার। সাখাওয়াত হোসেন আরও বলেন, পুলিশকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনীর মতো তাদের হাতে গত ২০ থেকে ২৫ বছর আগে মরণাস্ত্র তুলে দেওয়া হয়েছে, যা দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা ঠিক হয়নি। মরণাস্ত্র শত্রুদের মারার জন্য, ইন্টারনাল কাউকে মারার জন্য নয়। ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্ট হবে। পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবে না, পুলিশ কমিশনের মতো পুলিশ চলবে। তিনি বলেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি ডাকাতি হচ্ছে, পুলিশ নেই, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। তাই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদের ধরেন। হুকুমদাতারা যারা ছিল তারা সবাই শাস্তি পাবে, দেশে না পারলে বিদেশে শাস্তি হবে। রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু সেখানকার পুলিশ কমিশনারকে এখনও সরানো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রথমে বলেছি এটা মার্ডার, আমরা এ ধরনের লোক চাই না যারা গাইড করতে পারেন না। পুলিশ সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনাদের কয়েকজন প্রতিনিধি আসবে যাদের শতভাগ কথা শুনব। তারা এমন কোনো দাবি করেনি যেটা পূরণ করা অসম্ভব। কিছু জায়গায় হয়তো দেরি হবে, আপনারা থানায় ফিরে যান। দেশের স্বাভাবিক পরিস্থিতি কবে নাগাদ ফিরবে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ বিষয় জনগণের কাছে। সংখ্যালঘু যারা আছেন তারা আপনাদের সমাজেই বসবাস করেন, এ ধরনের হামলা কোথাও করতে দেবেন না। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনাদের হাতে না, আইন আদালত আছে। যারা অতিরিক্ত করেছে তারা শাস্তির আওতায় আসবে। সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন। রোববার তিনি সুপ্রিম কোর্ট নিজ দপ্তরে যান। এ সময় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন। এর আগে এদিন দুপুর ১:১টার দিকে শপথ গ্রহণ করেন তিনি। এর আগে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের শপথের তারিখ থেকে কার্যকর করা হবে। সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন সৈয়দ রেফাত আহমেদ। দেশের বাইরেও পড়াশোনা করেছেন তিনি। সৈয়দ রেফাত আহমেদ ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তার আগে ১৯৮৪ সালে জজ আদালতে আইনজীবী হিসেবে, ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত ইশতিয়াক আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আর মা প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ। আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব শেখ হাসিনা। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন হাসিনা। তার সরকারের পতনের পেছনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদিকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বলেন শেখ হাসিনা। গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। রবিবার প্রকাশিত এই প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট ওই বার্তাটি দেখতে পেয়েছে বলে জানায়। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।
হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন রেখেছে। চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, একজন শ্বেতাঙ্গ মানুষ তাকে একটি বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতার মসৃণ প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এ ধরনের বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন হাসিনা। তিনি বলেন, আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। ছাত্রদের লাশ নিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা করতে দেইনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করে দিতাম। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। তিনি আরও বলেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রমাণিত হতো, আরও সম্পদ নষ্ট হতো। আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হয়ে যেত। আমি প্রস্থান করার জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার নেতা হয়েছি কারণ আপনি আমাকে বেছে নিয়েছেন। আপনি আমার শক্তি ছিলেন। গোটা আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কোনোভাবেই তোমাদের রাজাকার বলিনি, বরং তোমাদের উত্তেজিত করতে আমার কথাগুলো বিকৃত করা হয়েছিল। সেদিনের পুরো ভিডিওটি আবারও দেখার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়েছে, দেশকে অস্থিতিশীল করতে আপনাদের ব্যবহার করেছে। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে ভাঙচুর করে দেওয়ার খবর আমার হৃদয় কেঁদে উঠেছে। মহান আল্লাহর রহমতে আমি শিগগিরই ফিরে আসব। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আবারও উঠে দাঁড়াবে।